গাজীপুর সাফারি পার্কে হঠাৎ দেখা হলো রাশিয়ান ফরেনারের সাথে। দেখুন উনি কত সুন্দর করে বাংলায় কথা বলে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন Where- আছে? জি আলহামদুলিল্লাহ। How are you? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যাচ্ছি গাজীপুর সাফারি পার্কে, বাংলাদেশের অত্যন্ত আকর্ষণীয় স্থান। যারা প্রকৃতি এবং বন্যপ্রাণী ভালোবাসেন তাদের জন্য এটি একদম পারফেক্ট প্লেস। আর জানেন কি, গাজীপুর সাফারি পার্কে সম্প্রতি নাম চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, ২০২৪ সালে আগস্টে কিছু ঘটনা হওয়ার পর সরকারের সিদ্ধান্তে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এখন হয়ে গেছে গাজীপুর সাফারি পার্ক। নাম পরিবর্তন করার পর এখন এটি গাজীপুর সাফারি পার্ক নামেই পরিচিত। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব সাফারি পার্কে যাওয়ার সবকিছু, কিভাবে আসতে হবে, টিকিটের দাম এবং পার্কের ভিতরে সব স্পেশাল জোন। চলো ভিডিওটা শুরু করি। এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ এবং আধুনিক একটি হলো সাফারি পার্ক। ৩,৮১০ একর জমি জুড়ে বিস্তৃত এই পার্কটি দুইটি ভাগে ভাগ করা হয়েছে, কোর সাফারি এবং সাফারি কিংডম। এটি শুধুমাত্র বন্যপ্রাণীর আবাসস্থল নয়, বরং শিক্ষামূলক বিনোদনমূলক কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে বাঘ, সিংহ, হাতি, জেব্রা, হরিণ সহ অসংখ্য প্রাণী দেখা যায় যারা মুক্ত পরিবেশে ঘুরে বেড়ায়, যেখানে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রাণী রাখা হয়েছে। আজকের ট্রিপ শুরু হয় গাজীপুর চৌরাস্তা থেকে, সো রেডি ফর অ্যাডভেঞ্চার। গাজীপুর চৌরাস্তা থেকে প্রথমেই আমরা গিয়েছিলাম বাগের বাজার। আপনারা যারা গাজীপুর সাফারি পার্কে যাবেন, বাংলাদেশের যে প্রান্তেই থাকেন, আপনাকে প্রথমে আসতে হবে গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা থেকে বাগের বাজার যাওয়ার গাড়ি প্রতি 2 মিনিট পর পরই ছাড়ে। এই ছোট ছোট গাড়িগুলো করে আপনারা বাগের বাজার যেতে পারবেন। এই ভাড়া রাখা হয় সাধারণত 30 থেকে 40 টাকা, তবে ছাত্রদের জন্য রয়েছে হাফ পাস সুবিধা, শুধু নিজের আইডি কার্ড দেখাতে হবে। এরপর আমরা নামলাম বাগের বাজার ব্রিজে। ব্রিজের পাশেই একটা গেট ছিল, যেখানে আগে লেখা ছিল বঙ্গবন্ধু সাফারি পার্ক, কিন্তু এখন আর সেটা নেই। বাগের বাজার থেকে সাফারি পার্কের অটো ভাড়া জনপ্রতি 20 টাকা। তারপর আমরা অটোতে উঠে পড়লাম। গেটের সামনে আমাদেরকে নামিয়ে দিল, আমরা সাফারি পার্কে পৌঁছে গেলাম। সাফারি পার্কের প্রধান গেটের পাশেই ছিল টিকিট কাউন্টার। এখানে জনপ্রতি টিকিটের মূল্য ছিল 50 টাকা। প্রাপ্তবয়স্ক 12 বছরের উপরে 50 টাকা, অপ্রাপ্তবয়স্ক 12 বছরের নিচে 20 টাকা এবং শিশু 6 বছরের নিচে তাদের জন্য ফ্রি, এবং ছাত্রছাত্রীদের 10 টাকা, কিন্তু আইডি কার্ড বাধ্যতামূলক থাকতে হবে, এবং বিদেশি ফরেনারদের জন্য 1000 টাকা। টিকিট হাতে পেয়ে আমরা মূল সাফারি পার্কের গেটের দিকে এগিয়ে গেলাম। গেটের পাশেই ছিল সেরা পিকচার পয়েন্ট, যেখানে একদম পারফেক্ট ছবি তোলার জন্য। এরপর টিকিট চেকিং এর সময় হলো, তারা টিকিটটি ছেড়ে দিল যেন দ্বিতীয়বার ব্যবহার করা না যায়। অবশেষে আমরা সাফারি পার্কে প্রবেশ করলাম। সাফারি পার্কে প্রবেশ করা মাত্রই প্রথমে চোখে পড়লো বিশাল এক ডিসপ্লে ম্যাপ। এখানে পুরো পার্কের গাইডলাইন দেওয়া আছে, কোথায় কি কি প্রাণী আপনি দেখতে পারবেন, আর কোন দিক দিয়ে যেতে হবে, কিভাবে যাবেন, সবকিছু গাইডলাইন, একটা প্রাথমিক ধারণা পাবেন এই ডিসপ্লে ম্যাপ থেকে। কিন্তু ডিসপ্লে ম্যাপটা লক ছিল, তাই আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। যেহেতু আমরা অ্যাডভেঞ্চার এসেছি, তাই মানচিত্র ছাড়াই এই ওয়ার্ল্ড জার্নিটা শুরু করতে হলো। এরপর আমরা চললাম কোর সাফারির দিকে। সাফারি গেট থেকে মাত্র 1 মিনিট হাঁটলে আপনি পৌঁছে যাবেন কোর সাফারিতে। আমরা যখন গেটে প্রবেশ করলাম তখন সময় ছিল বেলা 11টা, আর যখন যাত্রা শুরু করেছিলাম তখন সকাল 9টা। 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা সাফারিতে এলাম। সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হঠাৎ চোখে পড়লো একটা পোস্টার, যেখানে কোর সাফারির টিকিট মূল্য লেখা ছিল প্রাপ্তবয়স্ক 12 বছর বা তার বেশি 150 টাকা, অপ্রাপ্তবয়স্ক 12 বছরের নিচে 50 টাকা এবং ছাত্রছাত্রীদের জন্য 50 টাকা, কিন্তু আপনার বাধ্যতামূলক স্টুডেন্ট আইডি থাকতে হবে। আমরা টিকিট কাটলাম এবং অপেক্ষা শুরু হলো বাসের জন্য। তবে একটা কথা বলি, এই সাফারি পার্ক শুক্রবার এবং শনিবার প্রচুর পর্যটক আসে, তাই সিরিয়াল একটু লম্বা হতে পারে। আর একটা ছোট ট্রিপস, মঙ্গলবার সাফারি বন্ধ থাকে, আর বাকি দিনগুলো সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। অপেক্ষার পর যখন বাস এলো তখন মনে হলো একটা মিশনে যাচ্ছি, আর আমরা এবার বাসে উঠলাম। তখন বাস আমাদের নিয়ে চললো আফ্রিকা সাফারি গেট 1-এর দিকে। তবে একটু হতাশ হতে হলো, কারণ আফ্রিকা সাফারি গেট 1-এ আমরা তেমন কিছু দেখতে পারলাম না। তবে কে জানে সামনে আর কি অপেক্ষা করছে। কোর সাফারিতে প্রবেশ করতে হলে আপনাকে একটা বাজেট বাসে উঠতে হবে। এই বাসে আপনি একবার ঢুকলে আপনার পুরো সাফারি অভিজ্ঞতা হবে সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে। যেমন আমরা বন্দি, আর বাইরে যারা থাকবে তারা পুরোপুরি মুক্ত। বাসের জানালা থাকবে বন্ধ, আর কোর সাফারিতে যা আপনি দেখবেন তা একেবারে ওয়ার্ল্ড অ্যান্ড ফ্রি। এখানে বাঘ, সিংহ, জেব্রা
আর আরো অনেক প্রাণী পুরো মুক্ত পরিবেশে ঘুরে বেড়ায়। তাদের দেখতে হলে বাসের ভিতর থেকে উপভোগ করতে হবে। তবে একটি ট্রিপস, ভিডিও করার জন্য কখন বাসের জানালা খুলবেন না। এটা শুধু নিয়ম না, বরং আপনার নিরাপত্তার জন্য। ঘোড় সাফারিতে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই চোখে পড়লো এক ঝাঁক জেব্রা। একসঙ্গে এতগুলো জেব্রা দেখে সত্যি এক মুহূর্তের জন্য মনে হলো যেন আফ্রিকায় চলে গেছি। ঘোড় সাফারি সব প্রাণী আফ্রিকা থেকে আনা হয়েছে, তাই এরা মানুষের উপস্থিতিতে অনেকটাই অভ্যস্ত। জেব্রাদের এই স্ট্রাইপস বা ডোরাকাটা দাগ শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং তাদের আত্মরক্ষার জন্য কাজ করে। তাই বলা হয় এই স্ট্রাইপগুলো শিকারী প্রাণীদের চোখে বিভ্রান্তি সৃষ্টি করে। জেব্রাদের সম্পর্কে আরেকটি মজার তথ্য হলো তাদের ডোরাকাটা দাগ প্রত্যেকটির জন্যই আলাদা। ঠিক যেমন আমাদের হাতের আঙুলের ছাপগুলো এক এক রকম আলাদা হয়ে থাকে, সো জেব্রাদেরও প্রত্যেকটি যে ডোরাকাটা দাগ সবগুলোই আলাদা হয়। আর এই কারণে প্রতিটি জেব্রাও দেখতে আলাদা আলাদা। আর একটা মিথ শোনা যায় যে তাদের সৌন্দর্যের জন্য অন্য প্রাণীরা তাদের আক্রমণ করতে ভয় পায়। জেব্রাদের এই সৌন্দর্য, তাদের দলবদ্ধ আচরণ ঘোড় সাফারির অন্যতম আকর্ষণ। আফ্রিকান সাফারি 2 থেকে কিছুটা সামনেই হরিণ সাফারি, কিন্তু হঠাৎ চোখে পড়লো গরুর মতো প্রাণী। প্রথমে মনে হয়েছিল এগুলো সাদামাটা গরু, কিন্তু পরে জানলাম এরা আসলে গয়াল। গয়াল হচ্ছে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের একটি বন্য গরুর প্রজাতি। গয়ালকে বাংলায় কখনো বন্য গরু বা পাহাড়ি গরু বলা হয়, কিন্তু এরা আসলে সাধারণ গরুর চেয়ে বেশ আলাদা এবং দেখতে বেশ শক্তিশালী। গয়ালের পাশেই ছিল চিত্রা হরিণ। চিত্রা হরিণের শরীর জুড়ে ছোট ছোট সাদা দাগ, এবং যেটা তাদের নামের সাথে পুরোটাই মানানসই। আর মজার বিষয় হলো চিত্রা হরিণের শরীরের সাদা দাগগুলো শিকারীদের ধোঁকা দিতে সাহায্য করে। চিত্রা হরিণের সৌন্দর্য উপভোগ করার পর আমরা এগিয়ে গেলাম কালো ভালুক সাফারিতে। এখানে আমরা মাত্র একটি ভালুক দেখতে পেলাম, সে কিছুটা দূরে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। চিত্রা হরিণ আর কালো ভালুক দেখার পর আমরা যাত্রা শুরু করলাম সিংহ সাফারিতে। যখন আমরা সিংহ সাফারিতে প্রবেশ করলাম তখন মনে হচ্ছিল যেন আমরা তাদের রাজত্বে অতিথি হয়ে এসেছি। দূরে প্রথমে কিছু সিংহ দেখলাম যারা বিশ্রাম নিচ্ছিল। তারপর আমরা প্রবেশ করলাম বাঘ সাফারিতে। যখন আমরা বাঘ সাফারিতে প্রবেশ করলাম তখন এক বিশেষ অনুভূতি হচ্ছিল। বাঘ, যা প্রকৃতির সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর শিকারী প্রাণী, তাদের দেখতে পেয়ে মনে হচ্ছিল যেন আমরা প্রকৃতির এক বিশেষ মুহূর্তের অংশ হয়ে গেলাম। যখন আমরা বাঘ সাফারিতে প্রবেশ করি প্রথমে কিছু বাঘকে দেখতে পেলাম, তারা খুব দূরে ছিল, তারা বসেছিল একসাথে। এভাবেই ঘোড় সাফারি ভ্রমণ শেষ হলো। প্রত্যেকেরই প্রতিবার মনে হচ্ছিল যদি আরেকটু সময় পাওয়া যেত। তারপর আমরা সবাই বাস থেকে নামলাম, এবং বাস থেকে নামা শেষ মুহূর্তটা সত্যি খুব মজার ছিল, কারণ আমরা পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। গাজীপুর সাফারি পার্কের একটি অন্যতম আকর্ষণ হলো এই ঝুলন্ত ব্রিজ। আমরা সোজা চলে গেলাম এই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য, এবং সাথে সাথে আমরা টিকিট কেটে নিলাম। জনপ্রতি টিকিটের মূল্য ছিল 10 টাকা। 1 মিনিট হেঁটে সামনে এগিয়ে যাওয়ার পরই দূর থেকে ঝুলন্ত ব্রিজটাকে দেখতে পাচ্ছিলাম। আমরা ঝুলন্ত ব্রিজের কাছে এসে পৌঁছলাম। ঝুলন্ত ব্রিজের পাশে ছিল হাতি, তারা অনেক দূরে ছিল, তবে বেশ কিছু হাতি আমরা দেখতে পেলাম। তো দেখতে খুবই ভালো লাগছিল। এক পাশে ঝুলন্ত ব্রিজ, ভালো, আমরা ঝুলন্ত ব্রিজে উঠি আমরা হাতি দেখবো। ঝুলন্ত ব্রিজে সোজা উঠে গেলাম। চারপাশে সবুজ প্রকৃতি এবং এক পাশে হাতি, সবকিছু মিলে খুবই অসাধারণ ছিল। আরো অনেক পর্যটক এসেছিল যারা ঝুলন্ত ব্রিজে সবাই ছবি তুলছিল, কেউ ব্লগ করছিল, ফটো বা সবকিছু মিলে একটা অসাধারণ মুহূর্ত ছিল। তবে বলে রাখি ঝুলন্ত ব্রিজে কিন্তু 40 জনের বেশি ওঠা বারণ। ঝুলন্ত ব্রিজের সময় কাটানোর জন্য একদম পারফেক্ট ছিল। চোখের সামনে যে দৃশ্য তা মনে হয় অনেকটা সিনেমার মতো, কারণ আমরা অনেক নায়ক এবং নায়িকাদের দেখেছি যেমন ঝুলন্ত ব্রিজের মধ্যে শুটিং করতে বা বিভিন্ন দৃশ্যে কিন্তু আমরা দেখেছি। সো ছবি তুলতে পারেন। এইখানে ছবি তোলাটা আমার কাছে মনে হচ্ছে একদম এক্সপিরিয়েন্স পিক পয়েন্ট। পানির উপরে চলতে থাকা ব্রিজ, চারপাশে সবুজ প্রকৃতি আর আকাশের মতো সবকিছু মিলিয়ে ছিল এক অন্যরকম অনুভূতি। ভাবতে পারো এই জায়গাটা কতটা এক্সক্লুসিভ ছিল। এখানে সময় কাটাতে কাটাতে মনে হচ্ছিল যদি আরো কিছুটা সময় দাঁড়িয়ে থাকতে পারতাম তাহলে হয়তো অনেক বেশি ভালো লাগতো। তো এখানে অনেকটা সময় কাটানোর পর আমরা ব্রিজ থেকে ওপারে চলে গেলাম, এবং সেখানে গিয়ে আমরা যা যা দেখলাম তার জন্য কোনো কিছুই কিন্তু টিকিট
টিকিটের প্রয়োজন হয়নি। এখন আমি যা যা দেখবো তার জন্য আমার টাকা দিয়ে টিকিট কিনতে হবে না, মানে আমি ফ্রিতেই সব দেখতে পারবো। সাফারিতে আসলে টিকিট ছাড়া কি কি পশু পাখি দেখা যায় তার কিছু ধারণা পাবেন এখান থেকে। তো প্রথমে আমরা দেখতে পেলাম বানর, একই সাথে বগও দেখতে পেলাম। তাদের সৌন্দর্য নিয়ে কিছু বলতে গিয়ে দেখতে সত্যিই খুব মুগ্ধকর এবং চাহনি সত্যি খুব মুগ্ধকর ছিল। আর এছাড়া বকেরা খুবই শান্ত প্রকৃতির, মানে তাদের দিকে তাকালে একটা কেমন যেন সুন্দর লাগে। এরপর আমরা লিজার্ড পার্কের দিকে এগিয়ে গেলাম। এখানে অভিজ্ঞতা ছিল খুবই অদ্ভুত। আমরা কিছু সামনে উট পাখি দেখলাম। উট পাখিগুলো অদ্ভুত রকমের সৌন্দর্য, অসাধারণ। এরা যখন তাকায় না খুবই ভয়। আমি যখন দেখেছি সামনে থেকে খুবই অনেক বড় ছিল। ভিডিওতে হয়তো আমি জানি না কতটুকু বড় বোঝা যাচ্ছে, হয়তো ছোট মনে হতো। তো আমি যখন সামনে থেকে দেখেছি মানে খুবই বড়। আপনারা যখন সামনে এসে দেখবেন, দেখে বুঝতে পারবেন যে এগুলো অনেক বড় বড় ছিল উট পাখিগুলো। আর উট পাখি সম্পর্কে যদি বলি, উট পাখির উচ্চতা কিন্তু প্রায় 9 ফুট পর্যন্ত হতে পারে। আর এরা পৃথিবীর সব পাখিদের থেকে সব থেকে বড় পাখি। আর উট পাখি মানে উঠতে পারে না, এগুলো হয়তো ওরা সক্ষমতা নেই, কিন্তু এরা কিন্তু দৌড়ের মধ্যে খুবই পারদর্শী হয়। আর উট পাখির ডিম গুলো কিন্তু খুবই বড় ছিল, মানে আমি সামনে থেকে অনেক বড় ছিল। আর আমি যতটা জানি যে উট পাখির ডিম গড় যদি হিসেব করা হয় তা 15 সেন্টিমিটার পর্যন্ত বড় হয় এবং এগুলো খুবই ভারী হয়ে থাকে। আর ওদের বালুগুলো খুবই অসাধারণ ছিল। ওদের বালুগুলো বিভিন্ন রং বেরঙের ছিল। ইমো গার্ডেনের পাশেই ছিল অজগর। তো আমরা চলে গেলাম অজগর সাপ দেখার জন্য। এটা মাঝখানে আন, এটা মাঝখানে আন। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক মাঝখানে আন। আরে ভাই এত কম খাতা দিছে দিব না, এটা তামাক করে তো বুঝতে পারলাম। এই যে ঠিক আছে অনেক দেখছোস তুই যে লড়তাস ও মাই গড, ওই 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 বেশি অজগর, হ্যাঁ হ্যাঁ, জীবিত। Oh my God! ওই যে হা করছে। ওই যে হা করছে। চলে গেলাম কুমির দেখার জন্য। এখানে গিয়ে একটু হাস্যকর একটা ঘটনা ঘটলো। তাহলে এগুলো দেখে আমরা সবাই ভাবছিলাম এগুলো আসলে অরিজিনাল না, ফেক মনে হচ্ছিল, মানে সিমেন্ট দিয়ে বানানো, এমন আর্টিফিশিয়াল লাগছিল। এগুলো সব প্লাস্টিকের মনে হয়, প্লাস্টিক দিয়ে লাগিয়ে একটা ঢিলা দাও ঢিলা দিলে বুঝতে পারো প্লাস্টিক না, ওটা আসলে তো অরিজিনাল কেমন হাতুড়া আছে কখন দুইটা। এটা ভঙ্গি ধরছে যাইতা ভিতরে আরে না, এটা মনে হচ্ছে অরিজিনাল সিরিয়াস ভাইয়া। এই তো অরিজিনাল না, এটা কি সিমেন্ট দিয়ে কি বানানো না, তো ওরকমই তো লাগছে। প্রথমে আমাকে এগুলো দেখে কুমিরই মনে হয়েছিল, কিন্তু আসলে এগুলো কুমির নয়, এগুলো ঘুরিয়া। সাফারি পার্কের চারপাশটা খুবই ভালোভাবে ঘুরলাম, দেখলাম, খুবই ভালো লাগলো। এছাড়া বিভিন্ন ধরনের আন্তর্জাতিক অনেক পাখি দেখলাম। এরপর আমি চলে গেলাম শিশু পার্ক। শিশু পার্কে যাওয়ার পর এক অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল, কারণ শিশু পার্কের যে গেট এটা বন্ধ ছিল এবং গেট বন্ধ থাকার পর একটু আপসেট হয়েছিল, ভিতরে যে প্রবেশ করতে পারিনি। কারণ সাফারি পার্কের বাচ্চাদের জন্য সব থেকে মূল আকর্ষণ কিন্তু থাকে সাফারি পার্কের এই শিশু পার্ক। তো শিশু পার্ক না পেয়ে একটু হাঁটতে হাঁটতে বাহির থেকে ভাবছিলাম দেখবো, তো দেখার মাঝখানেই দেখি যেন অনেকে ভিতরে প্রবেশ করেছে। তো আমি আইডিয়া খুঁজছিলাম যে কিভাবে কিভাবে প্রবেশ করবো। তো সামনে দেখলাম একটা গেট, যেটার একটা সাইড একটু ওপেন ছিল। তো আমি দৌড়ে চলে গেলাম এই গেট দিয়ে ভিতরে। তো বাকিটা খুবই সুন্দর ছিল, সবকিছু দেখছিলাম, বাট ভাঙা অবস্থা ছিল। কারণ এখানে হামলা হওয়ার পর, যখন হামলা হয় তখন এগুলো সবকিছুই রোলার কোস্টার, টিকিট কাউন্টার, এছাড়া চরকি, আর এছাড়া যে অন্যান্য রাইড গুলো আছে সবগুলো এগুলো ভাঙাচোরা অবস্থা। এগুলো এখন ওপেন হয়নি, তবে আশা করছি খুব শীঘ্রই এগুলো ওপেন হবে। তারপর আমরা কিছু ফ্রিতে রাইডে চললাম। আর নিজেকে নিজে নিয়ে চড়তে হবে, যদি কেউ হেল্প করে ঘোরার জন্য তখন এগুলো ঘোরাতে হবে, কারণ এগুলো সবই এখনো যেহেতু চালু হয়নি। তো ফ্রিতে একটু ঘুরে নিলাম। এছাড়া যে অন্যান্য রাইড গুলো আছে রাইড গুলোতে চড়লাম, খুবই ভালো লাগলো। আর এছাড়া বাকিগুলো তো ভাঙা, তো এগুলো আর চাইলেও নি। পর আমরা শিশু পার্কে কিছুক্ষণ থাকার পর, ঘোরার পর, দেখার পর, ভিডিও করার পর, সময় কাটানোর পর এখান থেকে চলে আসলাম। শিশু পার্কের পাশে ছিল জলহস্তি। জলহস্তি আসলে এক আশ্চর্য রকমের পানি, কারণ এটা জলের মধ্যে যে ডুবে থাকে আর উঠতেই চায় না। আমরা এখানে প্রায় মানে সবাই প্রায় ঘন্টা খানেকের মতো অপেক্ষা করছিলাম যে একটু তো তোমরা উপরে ওঠো, আমরা একটু দেখি, কিন্তু কেউ দেখতে পারে। আমরা সবাই হতাশ, সবাই এক একজন একজন মানে তাকিয়ে আছি। কিছুই করার নেই, এটা এমনটা হতেই পারে, কারণ জলহস্তিরা সারাক্ষণ জলের মধ্যে ডুবে থাকতে বেশি পছন্দ করে। এরপর আমরা চলে গেলাম সাফারি কিংডমের দিকে। সাফারি কিংডমে একটা টিকিট প্রাইস ছিল 100 টাকা, যেটা 5টা
পাখি দেখা যাবে এবং আরেকটা টিকিট প্রাইস ছিল 60 টাকা, যেটা দিয়ে 3টা পাখি দেখা যাবে। এখানে আপনি বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল পাখি দেখতে পারবেন। মিউজিয়ামের টিকিট প্রাইস ছিল 20 টাকা, যেখানে মৃত প্রাণীদেরকে সংরক্ষণ করা হয়। এটা ছিল আমার সাফারি ভ্রমণের এক অন্যান্য সমাপ্তি। আশা করি আবারও ফিরে আসবো এই পার্কে আর নতুন অভিজ্ঞতা নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।